নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিপুরা কম্পিটিটিভ এক্সাম। তো আজকে আমি বাংলা গ্রামার নিয়ে আলোচনা করতে চলেছি। তো বাংলা গ্রামারের বেসিক আমি কিছু বিষয় আলোচনা করতে চলেছি, যেগুলি পরবর্তী কিছু আমাদের টপিক রয়েছে সেগুলি বুঝতে আমাদের অনেক হেল্প করবে এই বেসিক টপিকগুলি। তো আজকে বেসিক টপিকের মধ্যে রয়েছে, বেসিক টপিকের মধ্যে কী কী রয়েছে চলুন একটু দেখে নেই। আমরা জানবো আজকে ভাষা কাকে বলে, তারপর জানবো আমরা ধ্বনি কাকে বলে, ঠিক আছে। তারপর জানবো আমরা কর্তা কি, ক্রিয়া কি, অব্যয় কি, ঠিক আছে। তারপর জানবো আমরা অব্যয় কি, তারপর জানবো আমরা অক্ষর কি, ঠিক আছে। এই বেসিক কয়েকটা বিষয় জানলে পরবর্তী যে আমি টপিকগুলি আলোচনা করব সেগুলি বুঝতে আপনাদের খুব সুবিধে হবে। এই কারণেই আমি আপনাদের জন্য আজকে বেসিক বাংলা গ্রামারের যে বেসিক বিষয়গুলি রয়েছে, যেগুলি হলো ভাষা, ধ্বনি, কর্তা, ক্রিয়া, অব্যয়, অক্ষর, অব্যয় আমি দুইবার লিখেছি, সরি। তো এগুলি বুঝতে হবে, ঠিক আছে। তো চলুন একে একে শুরু করি। প্রথমে রয়েছে ভাষা। প্রথমে কি রয়েছে? ভাষা। ভাষা যদি আপনাদেরকে প্রশ্ন করি যে ভাষা কাকে বলে, তাহলে আপনারা কি উত্তর দেবেন? উত্তর দেবেন যে মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। এভাবেই তো আমরা শিখে এসেছি ছোটোবেলায়। তো এভাবেই আপনি উত্তর দেবেন। তো এটা বড় কোনো ব্যাপার নয় যে মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। আমি বলবো একদম ভুল উত্তর। আপনি যদি এভাবে বলেন যে মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে, তাহলে এটা ভুল হবে। কারণ উত্তরটা হবে সঠিক তখনই যখন এটার মধ্যে অর্থপূর্ণ যুক্ত করবেন, যেটা হলো মনের ভাব প্রকাশের অর্থপূর্ণ মাধ্যমকেই ভাষা বলে, ঠিক আছে। তো আমরা কিভাবে বলবো যে মনের ভাব প্রকাশের অর্থপূর্ণ মাধ্যমকে ভাষা বলে। এই যে ইম্পর্ট্যান্ট বিষয়টা, যে অর্থপূর্ণ মাধ্যমকে কি বলবো আমরা? ভাষা বলবো, ঠিক আছে। তো এই গেল ভাষা কাকে বলে। চলুন এবার দেখে নিই 2 নম্বরে কি বলেছিলাম। 2 নম্বরে বলেছিলাম যে ধ্বনি, ঠিক আছে। ধ্বনি কাকে বলে বা ধ্বনি কি, ঠিক আছে। তো ধ্বনি আমরা যেটা জানি, ছোটবেলায় যেটা শিখে এসেছি সেটাই বলছি। বাকযন্ত্র থেকে যে আওয়াজ বা শব্দ নির্গত হয় তাকে আমরা ধ্বনি বলবো, ঠিক আছে, বাকযন্ত্র। এবার কিন্তু প্রশ্ন এসে গেছে যে বাকযন্ত্র কি? এবার প্রশ্ন এসে গেছে যে বাকযন্ত্র, ঠিক আছে, বাকযন্ত্র কি? তো বাকযন্ত্র হলো শ্বাসনালী আর মুখগহ্বর।
শ্বাসনালী তো আমরা অবশ্যই চিনি। এবার মুখগহ্বর কোন কোনগুলি রয়েছে, কোন কোন পার্টকে আমরা মুখগহ্বর বলবো? এখানে রয়েছে তালু রয়েছে, মূর্ধা রয়েছে, দন্ত রয়েছে, উষ্ঠ রয়েছে, নাসিক্য রয়েছে। তো নাসিক্য বলতে নাক, আমরা সেটা জানি। উষ্ঠ, উষ্ঠ বলতে আমরা কি ঠোঁটকে বুঝি। দন্ত তো দাঁত। মূর্ধা আর তালু। এবার তালু হলো যখন আমরা ছোটোবেলায় পাউডার দুধ খেতাম রান্নাঘর থেকে চুরি করে, তখন যে পাউডার দুধ খেলে আমাদের দুধটা ঠিক উপরে যে লেগে থাকতো উপরের অংশে, সেই জায়গাটার নাম হলো তালু। এবার তাহলে মূর্ধা, মূর্ধা কোন জায়গা? এটা মূর্ধা হলো দাঁতের ঠিক এক আঙ্গুল উপরে বা দু আঙ্গুল উপরে যে জায়গাটা রয়েছে এটাকে মূর্ধা বলা হয়। ঠিক আছে, এই হলো শ্বাসনালী আর মুখগহ্বর মিলে হয়ে গেল বাকযন্ত্র। এবার কি বলেছে ধ্বনিতে? বাকযন্ত্র থেকে যে আওয়াজ বা শব্দ নির্গত হয় তাকে বলে ধ্বনি। এবার প্রশ্ন এসেছিল 2016-তে একটা প্রশ্ন এসেছিল। ঠিক আছে, 2016-তে একটা প্রশ্ন এসেছিল। 2016-তে একটা প্রশ্ন এসেছিল যে সব বর্ণই ধ্বনি। ঠিক আছে, সব ধ্বনি বর্ণ না। ঠিক আছে, সব বর্ণই ধ্বনি, কিন্তু সব ধ্বনি বর্ণ না। তাহলে এটা কিভাবে প্রমাণ করব আমরা? চলুন একটু দেখে নিই। ধরুন আমরা বললাম অ। ঠিক আছে, এটা কিন্তু একটা ধ্বনি। ঠিক আছে, এটা কিন্তু আমরা বর্ণ হিসাবে নিয়েছি। ক, ঠিক আছে, এটা কিন্তু একটা ধ্বনি, আমরা যেটা বাকযন্ত্র থেকে বের করেছি। ঠিক আছে, এটা কিন্তু বর্ণ। ঠিক আছে, আবার যদি আমরা বলি আ, কিন্তু এটা কিন্তু ধ্বনি, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু বর্ণ নয়, কারণ বলতে কিন্তু আমরা আমাদের বর্ণমালায় কিছু পাই না। ধরুন আমি বললাম প্যাঁ। ঠিক আছে, প্যাঁ, এটাও কিন্তু কি ধ্বনি। এগুলি হলো ধ্বনি, এগুলি হলো কি ধ্বনি। আর এখানে যে অ বলেছি, এটা কিন্তু ধ্বনিও আবার বর্ণ। ঠিক আছে, বর্ণ। এখানে যে কটা কিন্তু ধ্বনিও আবার বর্ণ। ঠিক আছে, তো এবার বুঝলাম আসলে সব বর্ণই কিন্তু ধ্বনি। ঠিক আছে, এই যে ক বললাম, এটা কিন্তু একটা ধ্বনি, এটা কিন্তু আমরা আবার বর্ণমালায়ও ব্যবহার করেছি, সেজন্য এটা কিন্তু একটা বর্ণ। আবার এবং প্যা, এই যে ধ্বনিগুলি উচ্চারণ করলাম, এগুলি কিন্তু বলতে এই আওয়াজটা যে বের করলাম, এগুলি কিন্তু ধ্বনি। ঠিক আছে, কিন্তু এগুলি কিন্তু বর্ণ নয়, কারণ এগুলি আমাদের বর্ণমালায় কিন্তু নেই। ঠিক আছে, তো আরও কিছু ব্যাপার রয়েছে যেগুলি আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে চাই ডিটেলসে। যে ধরুন আমাদের একটা প্রশ্ন আসে যে মূর্ধন্য আর দন্তন্য প্রায় জায়গায় ব্যবহার হয়। মূর্ধন্য আমরা কিন্তু প্রায় জায়গায় ব্যবহার করি, আমরা প্রায় জায়গায় মূর্ধন্য ব্যবহার করি। ঠিক আছে, আবার কোনো জায়গায় দন্তন্য ব্যবহার করি।
এবার কোন জায়গায় আমরা দন্তান্ন ব্যবহার করব আর কোন জায়গায় মূর্ধন্য ব্যবহার করব সেটা চলুন আমরা একটু ডিটেলসে দেখে নিই। যদি কোনো শব্দের মধ্যে ক থাকে, ঠিক আছে, অন্তঃস্থ থাকে, মূর্ধন্যাস্য থাকে, তারপর ক্ষীয় থাকে, ঠিক আছে, এই চারটা বর্ণ কি কি বললাম? ক, র, মূর্ধন্যাস্য, ক্ষীয়। এগুলির শেষে কি লিখব আমরা? এগুলির শেষে কিন্তু আমরা দন্তান্ন লিখব না, ঠিক আছে, দন্তান্ন লিখব না। আমরা কি লিখব? এগুলির শেষে মূর্ধন্য লিখব, ঠিক আছে। এবার যদি আপনাদেরকে কেউ প্রশ্ন করে যে মূর্ধন্য আর দন্তান্নর মধ্যে কী পার্থক্য, অনেকে বলতে পারে যে এটা একটা দাগের পার্থক্য বা টানের পার্থক্য বা ডান্ডার পার্থক্য। এবার কিন্তু আপনি ক্লিয়ার কাট বলতে পারবেন যে কর পরে যদি আসে তাহলে আমরা কিন্তু মূর্ধন্য বসাবো, অন্তঃস্থর পর কিন্তু আমরা মূর্ধন্য বসাবো, মূর্ধন্যাস্যর পর কিন্তু আমরা মূর্ধন্য বসাবো, ক্ষীয়র পর কিন্তু আমরা কি বসাই? আমরা মূর্ধন্য বসাবো। চলুন একটা এক্সাম্পল দেখে নিই। ধরুন আমি বর্ণ লিখলাম, বর্ণ এবার কি হবে? দন্তান্ন হবে না মূর্ধন্য হবে? বলুন তো আপনারা। অবশ্যই জানেন আপনারা মূর্ধন্য হবে। কারণ কি? এখানে তো ব এসেছে, তারপর কেন আমরা এখানে মূর্ধন্য ব্যবহার করব না? কারণ ব এর পর কিন্তু অন্তঃস্থ রয়েছে, তারপর কিন্তু মূর্ধন্য বসেছে। তো এভাবে কিন্তু বর্ণ, কিন্তু আমরা এভাবে কিন্তু লিখি না, আমরা এভাবে লিখি। কারণ আমরা জানি রেফ মানে কিন্তু অন্তঃস্থ, ঠিক আছে। তো এইভাবে হয়ে যায় বর্ণ, ঠিক আছে। তো এখন আপনারা আসলে বুঝতে পেরেছেন যে ক, র, মূর্ধন্যাস্য, ক্ষীয়র পর কীভাবে বর্ণটা আমরা লিখি। তো আমরা বর্ণটা এভাবে লিখি, ঠিক আছে। এটা হলো সঠিক, ঠিক আছে। এই গেল ভাষা আর ধ্বনি, ঠিক আছে। এবার চলুন দেখে নেই, বর্ণ যেহেতু উদাহরণে চলে এসেছে, এবার চলুন দেখে নেই আমরা তৃতীয় নম্বরে লিখেছিলাম বর্ণ, ঠিক আছে। বর্ণ কাকে বলে বা বর্ণ, যদিও আপনাদেরকে কেউ প্রশ্ন করবে না যে বর্ণ কাকে বলে, তবু আপনারা প্রশ্ন করবে না যে বর্ণ কাকে বলে। তাহলে আমরা চলুন একটু ভাগে চলে যাই, বর্ণ কিভাবে ভাগ করা হয়েছে বাংলা গ্রামারে, ঠিক আছে। বর্ণ কিন্তু দুভাগে ভাগ হয়েছে। আমরা জানি এগুলি স্বরবর্ণ আর হলো আর কি ব্যঞ্জন বর্ণ। আশা করি আপনারা এটা অবশ্যই জানেন, ঠিক আছে। এবার যদি আপনাদেরকে প্রশ্ন করে যে বর্ণ কত প্রকার, তাহলে আপনারা অবশ্যই বলতে পারবেন স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। এবার স্বরবর্ণ কোনগুলি? অ, আ এগুলি হলো স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণ কোনগুলি? ক, খ, গ। তো এগুলি হলো ব্যঞ্জন বর্ণ। এবার আমি যদি বলি স্বরবর্ণ হলো বাবা, ঠিক আছে। আর ব্যঞ্জন বর্ণ কি? ব্যঞ্জন বর্ণ হলো সন্তান। এবার আপনারা বলবেন যে আরে এটা আবার কি ট্রিক? হ্যাঁ, আপনারা বলবেন যে এটা আবার কি ট্রিক, ঠিক আছে। একটু মুছে নেই, একটু ঘোলা হয়ে গেল, ওভার রাইটিং হয়ে গেল। চলো দেখে নিই।
তো স্বরবর্ণ কি? স্বরবর্ণ হলো বাবা। ঠিক আছে, বাবা। এবার স্বরবর্ণকে আমরা বাবা বলবো কেন আর ব্যঞ্জনবর্ণকে আমরা সন্তান বলবো কেন? কারণ চলুন একটু দেখে নিই। এটা হলো কিন্তু ট্রিক, আমি এটা নিজে তৈরি করেছি। তার জন্য এই ট্রিকটা কিন্তু আপনাদের ফলো করলে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণের মধ্যে পার্থক্যটা সহজে মনে থাকবে, সেই জন্য আমি কিন্তু এটা ব্যবহার করছি। ধরুন অ উচ্চারণ করতে যদি আমরা বাকযন্ত্র থেকে আওয়াজ বের করি, আমাদের কিন্তু এই যে ব্যঞ্জনবর্ণের প্রয়োজন হয় না কিন্তু। ঠিক আছে, আর যখন আমরা এই ক বলি তখন ক কিন্তু এভাবে ক যোগ অ মিলে কিন্তু ক হয়, মানে অ এর কিন্তু এখানে প্রয়োজন পড়লো, মানে সন্তানের জন্য বাবার প্রয়োজন পড়লো। ঠিক আছে, তো এই গেল বর্ণ। ঠিক আছে, তাহলে চলুন এবার দেখে নেই আরেকটা বিষয়, যেটা হলো কর্তা। কর্তা হলো 4 নম্বর। কর্তা। এবার কর্তা কাকে বলে? কর্তা কাকে বলে এটা তো আপনারা অবশ্যই জানেন, এটা ডিটেলসে বলার কিছু নেই। তবু আমি বলি, বাক্যে যার সম্পর্কে বলা হবে তাকেই বলা হয় কর্তা। যেমন ধরুন একটা উদাহরণ, চিঠিটি খুব সুন্দর। এখানে কিন্তু চিঠিটি কিন্তু কর্তা। এবার আপনারা বলতে পারেন কর্তা মানেই কিন্তু কোনো সজীব বস্তু হতে পারে, মানুষ হতে পারে, বা যে জন্তু জানোয়ার এসব কিছু হতে পারে, কিন্তু না, আসলে কিন্তু চিঠিটাও কিন্তু একটা এখানে কর্তার কাজ করছে। চিঠিটি খুব সুন্দর, এখানে যে চিঠিটি এটাই হলো কিন্তু এখানে কর্তা। তো কর্তা পেলাম। ঠিক আছে, এবার চলুন দেখে নিই তারপর কি আছে, ক্রিয়া। তো ক্রিয়াকে আমরা কিন্তু মা হিসাবে তুলনা করতে পারি। কারণ কি জানেন, যে ক্রিয়া ছাড়া কিন্তু কোনো বাক্যই হয় না। তো ক্রিয়া কাকে বলে? যে বাক্যের অর্থ প্রকাশ করে বা যাকে ছাড়া বাক্যের অর্থ প্রকাশ পায় না তাকে আমরা ক্রিয়া বলতে পারি। মানে ক্রিয়া ছাড়া বাক্যের কিন্তু অর্থ প্রকাশ পায় না। এবার আপনারা বলবেন যে আসলে কিভাবে? এটা কিন্তু আমি সংজ্ঞা বলছি না, এটা শুধু আপনাদের বোঝানোর জন্য বলছি। ধরুন একটা এক্সাম্পল দিই। রাম কি করছে? ভাত খাচ্ছে। ঠিক আছে, খাচ্ছে। এবার এখানে রাম কি? রাম হলো কর্তা। ঠিক আছে, আর ভাত কি? ভাত হলো কর্ম। ঠিক আছে, আর খাচ্ছে যে এটা হলো ক্রিয়া। ঠিক আছে, তো আমরা কর্তা পেলাম, কর্ম পেলাম, ক্রিয়া পেলাম। এবার ধরুন আমি বললাম যে রাম খাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু ক্রিয়া। ঠিক আছে, খাচ্ছেটা কিন্তু ক্রিয়া, তো এটার কিন্তু মিনিংটা বোঝা যাচ্ছে। আবার যদি বলি ভাত খাচ্ছে। ঠিক আছে, এখানেও কিন্তু খাচ্ছেটা ক্রিয়া, তো এখানেও কিন্তু অর্থ বোঝা যাচ্ছে। ঠিক আছে, রাম খাচ্ছে, এখানেও কিন্তু অর্থটা বোঝা যাচ্ছে যে রাম হয়তোবা খাচ্ছে। আর ভাত খাচ্ছে, এখানেও কিন্তু বোঝা যাচ্ছে যে ভাত খাচ্ছে। এবার যদি ক্রিয়া ছাড়া কিছু লিখি, ধরুন লিখলাম রাম ভাত। রাম ভাত। এবার কি বুঝলেন আপনারা? এবার কিন্তু এখানে ক্রিয়া লেখা হলো না, শুধু কর্তা আর কর্ম লেখা হলো। এখানে কি অর্থ প্রকাশ পেল? বাক্যটা পাইনি কিন্তু। সেজন্যই বলেছি যে বাক্যের অর্থ প্রকাশ করতে সাহায্য করে, ঠিক আছে, বা যাকে ছাড়া বাক্যের অর্থ প্রকাশ পায় না তাকেই কিন্তু এখানে ক্রিয়া বলা হয়। তো এটাকে মার সঙ্গে কেন তুলনা করেছি? কারণ দেখুন
আপনারা বিভিন্ন অর্গানাইজেশনে বা সরকারি চাকরি হিসাবে চাকরি করেন, কিন্তু সরকার কিন্তু একদিনের ছুটি দেয়, কিন্তু মা কিন্তু 365 দিন বৎসরে কিন্তু কাজ করে চলেছে। তো এই কারণে ক্রিয়াকে মার সঙ্গে তুলনা করেছি আমি, কারণ মাকে ছাড়া কিন্তু সংসার যেমন অচল, তেমনি এখানেও ক্রিয়া ছাড়া কিন্তু বাক্যটা অচল। ঠিক আছে? তো এখন পর্যন্ত আমি আলোচনা করলাম ভাষা, ধ্বনি, বর্ণ, কর্তা, ক্রিয়া। এবার চলুন দেখে নিই আরেকটা বিষয়, যেটা হলো আরেকটা কি রইল, অব্যয়। অব্যয়। এবার আপনারা বলবেন যে অব্যয় কি আবার? ঠিক আছে, আশা করি এখন যে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য এসেছেন, তাহলে অবশ্যই অব্যয় কাকে বলে অবশ্যই আপনারা জানেন। ঠিক আছে? তো এবার তার আগে আমি আরেকটা বিষয় ভুলে গেছি, যেটা হলো ক্রিয়া সম্পর্কে। ক্রিয়ার ভাগটা আমাদেরকে একটু ভালো করে জানতে হবে, কারণ ক্রিয়ার ভাগটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে অসুবিধে হয়ে যাবে। ঠিক আছে? ক্রিয়া কিন্তু দুভাগে ভাগ করা হয়। কি? সমাপিকা ক্রিয়া আর হলো অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে? এই দুটো আমরা কিন্তু পেলাম। এবার কিভাবে বুঝবো কোনগুলি অসমাপিকা ক্রিয়া আর কোনগুলি সমাপিকা ক্রিয়া? যেগুলির মধ্যে বাক্যটার মধ্যে যে একটা আকাঙ্ক্ষা থেকে বা ইচ্ছা থাকে জানার, সেগুলি হলো অসমাপিকা ক্রিয়া। আর যেগুলির মধ্যে আশা থাকে না বা ইচ্ছা থাকে না বা আকাঙ্ক্ষা থাকে না, সেগুলি হলো সমাপিকা ক্রিয়া। এবার চলুন উদাহরণের দ্বারা একটু বুঝিয়ে দিই কিভাবে আমরা বুঝব যে কোনটা অসমাপিকা ক্রিয়া আর কোনটা সমাপিকা ক্রিয়া। যেমন ধরুন আমরা একটা বাক্য লিখি, রমেন স্কুল থেকে ফিরে বাড়ি গিয়ে গাছে উঠে গান গাইতে গাইতে কি করলো? ঘুমিয়ে গেল। ঠিক আছে? তো এই সেন্টেন্সটার মধ্যে বা এই বাক্যটার মধ্যে কোথায় কোথায় সমাপিকার ক্রিয়া রয়েছে আর কোথায় কোথায় অসমাপিকা ক্রিয়া রয়েছে, চলুন একটু দেখে নিই। এই যে কি বলল প্রথম, রমেন স্কুল থেকে ফিরে বাড়ি গিয়ে গাছে উঠে গান গাইতে গাইতে ঘুমিয়ে গেল। তো এখানে দেখুন, রমেন স্কুল থেকে ফিরে, যদি ছেড়ে দেই এই কথাটা বলে, তাহলে ফিরে কি জানার কিন্তু একটা আকাঙ্ক্ষা থাকবে। এই যে ফিরে কোথায়? এই যে এখানে ফিরে, এই যে ফিরে কথাটা, ঠিক আছে, এখানে কিন্তু আকাঙ্ক্ষা আছে। আকাঙ্ক্ষা থাকলে কি বলবো আমরা? অসমাপিকা ক্রিয়া। তারপর চলুন দেখে নিই বাড়ি গিয়ে। এই যে গিয়েও কিন্তু একটা আকাঙ্ক্ষা আছে। বাড়ি গিয়ে কি করলো? আকাঙ্ক্ষা রয়ে গেছে না একটা, সেজন্য এটা হলো অসমাপিকা ক্রিয়া। এবার গাছে উঠে কি করলো? গাছে উঠে জানার একটা আগ্রহ মানে ইচ্ছা রয়ে যায়, তো সেজন্য বা আকাঙ্ক্ষা থেকে যায়, সেজন্য আমরা উঠেটাকেও আমরা কি বলবো? অসমাপিকা ক্রিয়া বলবো। তারপর গান গাইতে গাইতে, এই যে গাইতে গাইতে কথাটা, এটাও কিন্তু কি? অসমাপিকা ক্রিয়া। তারপর দেখুন পরে এসেছে যে ঘুমিয়ে গেল।
এই যে ঘুমিয়ে গেল কথাটা, এবার কি আকাঙ্ক্ষা আছে? একটু নিজে থেকে প্রশ্ন করুন তো নিজেকে, যে ঘুমিয়ে গেল তারপর কি আর কোনো আকাঙ্ক্ষা থাকে? না, আকাঙ্ক্ষা নেই কিন্তু। তো আকাঙ্ক্ষা নেই মানে আমরা কি ধরবো এটাকে? এটাকে আমরা ধরবো সমাপিকা ক্রিয়া। তো এখানে কি কি ওয়ার্ড পেলাম? ফিরে, গিয়ে, উঠে, গাইতে গাইতে, এগুলি হলো অসমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে। আর গাইতে গাইতে পর্যন্ত অসমাপিকা, ফিরে, গিয়ে, উঠে, গান গাইতে গাইতে, এগুলি হলো অসমাপিকা ক্রিয়া। আর ঘুমিয়ে গেল যে শব্দটা, সেটা হলো সমাপিকা ক্রিয়া। তো ক্রিয়ার মধ্যে এতটুকুই। তাহলে চলুন এবার একটু এগিয়ে চলে যাই, অব্যয় সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই। কি অব্যয়? ঠিক আছে, অব্যয়। অব্যয় কাকে বলে? এবার একটা আর্ট করছি আমি আপনাদের জন্য। ধরুন এটা হলো রেলের ইঞ্জিন, এটা ঠিক আছে, ইঞ্জিন এটা। আর আমার আর্ট ভালো নেই, তো আপনারা হাসবেন না, ঠিক আছে। তো আমি এটা শুধু বোঝানোর জন্য বলছি আর কি, ঠিক আছে। ধরুন এটা একটা ট্রেন, ঠিক আছে, ঠিক আছে, এটা একটা ট্রেন। তো প্রথমটা হলো ইঞ্জিন। প্রথমটা কি? প্রথমটা হলো ইঞ্জিন, আর এগুলি হলো বগি। এবার ধরুন আপনি যদি বলেন যে ইঞ্জিনটাকে যদি বলেন যে তুমি কলকাতা ঘুরে আসতে পারবে, তো এটা নিজে নিজে আসতে পারবে। আর যদি বগিকে বলা হয় যে তোমরা ঘুরে এসো, তাহলে এটা কি যেতে পারবে? অবশ্যই বলবেন না। এবার যে বগিটা, এটাকে বলা হয় কি? প্রধান কাজ, ঠিক আছে। আমি অব্যয়টা কি আসছি, এটাকে কি বলা হয়? প্রধান কাজ। আর বগিগুলিকে কি বলা হয়? অপ্রধান কাজ। মানে মেইন ক্লজ ইংরেজিতে যেটাকে বলে প্রধান কাজ, আর অপ্রধান কাজ হলো সাবঅর্ডিনেট ক্লজ, যদি এটাকে বাক্য হিসাবে ধরা হয় আর কি। তো অব্যয়টা হলো প্রধান বাক্যের সঙ্গে অপ্রধান বাক্যের যে সংযোগ ঘটায় তাকে বলি আমরা অব্যয়। তাহলে বুঝেছেন তো আমি কি জন্য আর্টটা করেছি? আর কাজ, প্রধান কাজ আর অপ্রধান কাজের মধ্যে যে সংযোগ সাধন করে, ঠিক আছে। এই যে বগিগুলি একটার সাথে একটা কানেক্ট হওয়ার জন্য কিন্তু লিঙ্কার থাকে। আপনারা দেখে থাকবেন টিভিতে অনেক সময়, ফিল্মে এটা দেখানো হয়। তো এই যে আংটাগুলি, আমরা যদি বাংলাতে সেটাকে আংটাই ধরে নেই, আংটাগুলি হলো অব্যয়ের কাজ করে এখানে, ঠিক আছে। মানে প্রধান বাক্যের সঙ্গে অপ্রধান বাক্যের, বা প্রধান কাজের সঙ্গে অপ্রধান কাজের যদি আমরা যে সংযোগ ঘটায়, ঠিক আছে, প্রধান বাক্যের সঙ্গে অপ্রধান বাক্যের যে সংযোগ ঘটায় তাকে অব্যয় বলে, ঠিক আছে। এবার চলুন দেখে নিই অব্যয় এবার দেখে নেই অব্যয় কত প্রকার ও কি কি। অব্যয় হলো 3 প্রকার। কি কি? এক নম্বরে হলো, লেখাটা বড় হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি এই বোর্ডটা নতুন ব্যবহার করছি, সেজন্য এরকম হয় মাঝে মধ্যে। তো অব্যয় হলো 3 প্রকার। কি কি? স্বাভাবিক অব্যয়, 2 নম্বরে হলো অস্বাভাবিক অব্যয়, আর 3 নম্বরে হলো শর্ত
সাপেক্ষ অব্যয়। ঠিক আছে, এবার চলুন দেখে নেই কোনগুলি স্বাভাবিক অব্যয়, কোনগুলি অস্বাভাবিক অব্যয়, কোনগুলি শর্ত সাপেক্ষ অব্যয়। এবার স্বাভাবিক অব্যয়ে রয়েছে, স্বাভাবিক অব্যয়ে কি কি রয়েছে? এবং, আর হলো ও। ঠিক আছে, আর অস্বাভাবিক অব্যয়, অস্বাভাবিক অব্যয়ে রয়েছে শুধু কিন্তু। কিন্তু দিয়ে কোনো শব্দ আমরা যোগ করি, কোনো একটা বাক্য যোগ করি একটা বাক্যের সঙ্গে আরেকটা বাক্যের, তো এই হলো অস্বাভাবিক অব্যয়। আর এটা হলো 3 নম্বর হলো শর্ত সাপেক্ষ অব্যয়। শর্ত সাপেক্ষ অব্যয় কোনগুলি? যেগুলি হলো যা, তা, যদি, তবে, যদি, তবে, যেহেতু, সেহেতু, যখন, তখন। ঠিক আছে, এগুলি হলো, আরও রয়েছে যেমন তেমন। ঠিক আছে, তো এগুলি হলো শর্ত সাপেক্ষ অব্যয়। তো এগুলির স্ট্রাকচারটা কীভাবে হয় চলুন একটু দেখে নিই। স্ট্রাকচারটা হবে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই স্ট্রাকচারটা কীভাবে হবে। স্ট্রাকচারটা হবে, প্রথম স্বাভাবিক অব্যয়ে দেখাই স্বাভাবিক অব্যয় কীভাবে হয়। স্বাভাবিক অব্যয়ে হয়, ধরুন প্রথম একটা বাক্য থাকবে, ঠিক আছে, তারপর অব্যয় থাকবে, ঠিক আছে, তারপর একটা বাক্য থাকবে আবার। ঠিক আছে, স্বাভাবিক অব্যয় কীভাবে থাকবে? বাক্য, অব্যয়, বাক্য। যেমন ধরুন বললাম রাম ও শ্যাম, রাম ও শ্যাম খুব ভালো ছেলে। ঠিক আছে, তো রাম আর শ্যাম, এখানে শব্দ হতে পারে, বাক্য হতে পারে। ঠিক আছে, এটা কোনো বড় ব্যাপার নয়। আর অস্বাভাবিক অব্যয় এর স্ট্রাকচারটা কীভাবে থাকবে? ধরুন মাঝে আমরা যদি কোনো কিন্তু দিয়ে স্টার্ট করি, ধরুন এখানে থাকবে বাক্য, ঠিক আছে, তারপর কিন্তু থাকবে, তারপর থাকবে আবার বাক্য। ঠিক আছে, উপরেরটার মতোই মাঝে থাকবে অব্যয়। তো অস্বাভাবিক অব্যয়ের আমি উদাহরণটাই লিখে দিয়েছি যে বাক্য, কিন্তু, তারপর বাক্য। যেমন ধরুন আকাশে অনেক মেঘ আছে কিন্তু বৃষ্টি নেই। এটা কিন্তু বিপরীত একটা পরিস্থিতি তুলনা করে। ঠিক আছে, এই জন্য এটাকে অস্বাভাবিক অব্যয় বলা হয়। আর রয়েছে লাস্ট হলো শর্ত সাপেক্ষ অব্যয়। শর্ত সাপেক্ষ অব্যয়টা কীভাবে হয়? প্রথম থাকবে শর্ত সাপেক্ষর একটা অব্যয়, ঠিক আছে, তারপর থাকবে বাক্য, তারপর থাকবে আবার অব্যয়, তারপর আবার বাক্য। ঠিক আছে, এভাবে থাকবে স্ট্রাকচারটা। ঠিক আছে, তো এই গেল অব্যয়। ঠিক আছে, তো অব্যয় আমরা কি কি পেলাম? স্বাভাবিক অব্যয়, অস্বাভাবিক অব্যয়, শর্ত সাপেক্ষ অব্যয়। স্বাভাবিক অব্যয়ে কী রয়েছে? এবং ও। অস্বাভাবিক অব্যয়ে কী রয়েছে? কিন্তু। শর্ত সাপেক্ষ অব্যয়ে কী রয়েছে? যা, তা, যদি, তবে, যেহেতু, সেহেতু, মানে যেমন তেমন, যখন তখন, অনেকগুলি রয়েছে। আপনারা বইয়ে কিন্তু পেয়ে যাবেন, গ্রামার বইয়ে। তো আমি এখানে কিন্তু আলোচনা করছি, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে কিন্তু অবশ্যই বই পড়তে হবে। বই না পড়লে কিন্তু হবে না। ঠিক আছে, বই পড়তে হবে। এবার চলুন দেখে নেই আরেকটা বাকি রয়েছে, যেটা হলো অক্ষর।
ঠিক আছে। অক্ষর অক্ষর আমাদের ডেফিনেশনে বা ধরুন সংজ্ঞায় যে কোনো লাভ নেই, আমাদেরকে বুঝতে হবে আসলে অক্ষরটা কি। ধরুন আমি যদি বলি উদাহরণ দিলাম যে রাজীব, ঠিক আছে, রাজীব। তো এখানে যদি বলি রাজীব, তো এখানে যদি বলি যে কয়টা অক্ষর রয়েছে, তাহলে আপনারা কি বলবেন? আপনারা বলবেন যে এখানে একটা, দুইটা, তিনটা অক্ষর রয়েছে, কিন্তু আসলে না, এখানে কিন্তু রয়েছে দুটো অক্ষর। এবার আপনারা বলবেন কিভাবে? চলুন দেখে নিই কিভাবে। যেটাকে আমরা টেনে উচ্চারণ করি, টেনে টেনে উচ্চারণ করি, ঠিক আছে, অর্থাৎ আমি যেটা বলছি যে অক্ষর হলো বাকযন্ত্রের একবারের চেষ্টায় যে ধ্বনি নির্গত হয় তাই হলো অক্ষর, ঠিক আছে। তো এখানে আমরা কিন্তু দেখুন বাকযন্ত্রের একবারের চেষ্টায় রা জীব, তো এখানে দুইবারের চেষ্টায় অক্ষরটা হয়েছে, কিন্তু শব্দটা হয়েছে। যেমন রা লিখছি, তো রা লিখলাম, রা কিন্তু একবারে উচ্চারণ করলাম, তারপর জীব কিন্তু আবার আলাদা করে বললাম। তো এখানে রা একটা অক্ষর আর জীব হলো আরেকটা অক্ষর। তো আমরা বাকযন্ত্রের একবারের চেষ্টায় যে ধ্বনি নির্গত হয় সেটাকে আমরা অক্ষর বলবো। এটা হলো বইয়ের ভাষায় ডেফিনেশন। আর আমরা যদি এটাকে আরও সহজভাবে ট্রিকের মাধ্যমে করতে পারি তাহলে তো আরও ভালো হয়। আমরা বাংলিশ লিখি প্রায় সময় চ্যাটে, তো সেটাতে কিভাবে লিখি আমরা? রাজীব যদি ইংরেজিতে লিখি RAJIB, তো এখানে কিন্তু আমরা সহজেই পেয়ে যাব যে এখানে কিভাবে দুইটা অক্ষর। যদি আমরা ভাওয়াল পাই, মানে একটা শব্দের মধ্যে যতটা ভাওয়াল পাবো ততটাই শব্দ হবে, ঠিক আছে। যেমন রাজীব, এখানে কি পেলাম? আমরা কিন্তু এ পেয়েছি। এই যে দেখুন এখানে এটা কি? AEIOU, এগুলি কি আমরা জানি কিন্তু ভাওয়াল হিসাবে। তো এখানে কি পেলাম? এ পেলাম। তো এখানে রা, এখানে একটা ভাওয়াল, আর জীব আই পেলাম, AEIOU, ঠিক আছে। তো এখানে আই পেলাম, তো এখানেও একটা ভাওয়াল, তো এখানে হবে দুইটা অক্ষর, ঠিক আছে, রা প্লাস জীব, ঠিক আছে, রাজীব। যদি আমরা এভাবেও করতে চাই এভাবেও করতে পারি। তাহলে চলুন আরেকটা উদাহরণ দিয়ে আমরা বুঝে নেই। যেমন ধরুন লিখলাম পূজা, ঠিক আছে, পূজা। এখানে কটা অক্ষর রয়েছে? কি বলেছে? বাকযন্ত্রের একবারের চেষ্টায়। এভাবে না বলে আমরা যদি এভাবে করি যে PUJA, কি হবে এটা? PU প্লাস JA, পূজা। তো কয়টা অক্ষর? একটা, দুটো, ঠিক আছে। এভাবে আমরা কিন্তু পেয়ে যাই, ঠিক আছে। তো এই গেল অক্ষর, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা অক্ষর নির্ধারণ করতে পারি। অক্ষরকে আরেকটাও কিন্তু বলা হয় যে দল বলা হয় অক্ষরকে। তো অক্ষর কিন্তু দুটো রয়েছে, মুক্তাক্ষর, বদ্যাক্ষর, ঠিক আছে। মুক্তাক্ষর আর হলো বদ্যাক্ষর। এবার বলবেন যে মুক্তাক্ষর আর বদ্যাক্ষরের মধ্যে পার্থক্য কী? যেটাকে আমরা টেনে টেনে উচ্চারণ করতে পারি সেটাই হলো মুক্তাক্ষর, আর যেটাকে আমরা টানতে পারি না সেটা হলো বদ্যাক্ষর। যেমন ধরুন আমি বলেছি যে রাজীব, একটা উদাহরণ দিয়েছিলাম কিছুক্ষণ আগে। তো এখানে কি লিখেছি?
এ, ঠিক আছে? এটাকে কিন্তু রা এভাবে টানতেই পারবো আমরা, ঠিক আছে? টানতেই পারবো রা, ঠিক আছে? কিন্তু এখানে যদি বলি জিভ, এটাকে কি আর টানতে পারবো আমরা? টানতে পারবো না। কারণ কি? এটা বদ্যাক্ষর, ঠিক আছে? তো শেষে যদি কি আসে, কনসোনেন্ট আসে, ভাওয়ালের পরে যদি কনসোনেন্ট আসে তাহলে সেটাকে আমরা বদ্যাক্ষর হিসাবে বসিয়ে দেব, ঠিক আছে? তো পূজাতে কি হয়েছে? পূজাতে কিন্তু দুটোই মুক্তাক্ষর, কিন্তু রাজীবে একটা রয়েছে মুক্তাক্ষর আর একটা রয়েছে পদ্মাক্ষর, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে আমরা কি কি আলোচনা করলাম তাহলে? আজকে কিন্তু আমরা ভাষা নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে? আমরা কি কি দেখলাম? বাংলা গ্রামারের বেসিক ভাষা, তারপর দেখলাম ধ্বনি, তারপর দেখলাম বর্ণ, তারপর দেখলাম কর্তা, ক্রিয়া, তারপর অব্যয়, আর দেখলাম অক্ষর, ঠিক আছে? এগুলো আমরা আজকে বুঝে নিলাম। তো আগামী যে টপিকগুলি থাকবে সেগুলিতে আমাদের এই বিষয়গুলি হেল্প করবে ওই টপিকগুলি সহজভাবে বোঝার জন্য, ঠিক আছে? তো তো শেষ পর্যন্ত যেহেতু এসে পড়েছি, এখন ভিডিওর একদম শেষ প্রান্তে এসে পড়েছি, তো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ টিসিই এর পক্ষ থেকে। টিসিই মানে ত্রিপুরা কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে বিষয়টাকে সহজভাবে বুঝিয়ে দেবেন নিজের ভাষায়, ঠিক আছে? ভিডিওটা শেয়ার করে দিবেন এবং বাস এতটুকুই। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। নমস্কার।